ভাই প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। আমি একজন সরকারি চিকিৎসক। আমি দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে এই এলাকায় চাকরি করছি। আমার পেছনে কোনো ব্যাড রেকর্ড নেই। ভাই প্লিজ আমাকে ছেড়ে দিন। তুই কোনোদিন দেখছস পুলিশ আসামি ধরে আবার ছেড়ে দেয়? তাহলে এতটুকুন বলুন ভাই, আমার অপরাধটা কি? ওরে নাটকবাজ, বিয়ে ব্যবসা করস আবার বলস আমার অপরাধ কি? ভাই আমি আপনাদের সে অপরাধী নই, বোঝার চেষ্টা করুন। চুপ, একদম পিটাবো। থাক, পেটাতে হবে না। এই ধরনের বাটপাতদের আদালত বিচার করবে। এই চল। কিসের বিচার ভাই? আমার কি নাগরিক হিসেবে জানার অধিকার নেই আমার অপরাধটা কি? আচ্ছা, তুই রাবিয়া আহমেদকে চিনিস? কে রাবেয়া? যাকে বিয়ে করে বাসর রাতের পরের দিনই তুই পালিয়েছিস? ভাই আমি অবিবাহিত, তাহলে আমি বাসরাতের পরে পালাবো কিভাবে? আমরা বোধহয় ভুল করছি। আমারও তাই মনে হচ্ছে। ভিকটিম যে ছবি দিয়েছে সেটার চেহারার সাথে আর ওনার চেহারারও মিল নাই। তাহলে কি ভিকটিম আমাদেরকে ভুল ছবি দিল? আচ্ছা দাঁড়াও, এক মিনিট। এদিক তাকা, ক্যামেরার দিকে তাকা। তুমি ওকে নিয়ে এখানে থাকো, আমি একটু আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাকে একটা ছবি পাঠিয়েছি, দেখেছেন? হ্যাঁ দেখলাম। আচ্ছা দেখুন তো ইনি আসামি কিনা। ইনি কেন আসামি হবেন? আপনাকে আমি যার ছবি পাঠিয়েছি তিনি আসামি। কিন্তু আপনি যে ডাক্তারের নাম বলেছেন আমরা তো তাকেই গ্রেফতার করেছি। আপনার ছবির মানুষ আর যে ঠিকানা দিয়েছেন ঠিকানার মানুষ যদি একই ব্যক্তি না হয় তাহলে তো মুশকিল। আমি বুঝতেছি না আলাদা মানুষ কেন হবে। আচ্ছা আমি দেখছি, আপনি এক কাজ করুন, আবার একটু রিচেক দেন কোথাও ভুল হলো কিনা। ঠিক আছে, আমি দেখছি। ওকে। ডাক্তার, যে কাগজগুলো দিয়ে চাকরি করেন সেগুলো সঠিক তো? সরকারকে কি আপনাদের বোকা মনে হয়? আমার কাগজপত্র যাচাই বাছাই করা ছাড়া কি সরকার আমাকে সরকারি প্রতিষ্ঠানে চাকরি দিয়েছে? আপনারা ক্রস চেক করেন নাই, শুধু শুধু আমাকে হয়রানি করলেন। আমি যে অপরাধী না এটা সত্যি প্রমাণ হয়ে যাবে। প্রমাণ হয়ে গেছে। স্যার, হ্যাঁ? কি প্রমাণ হলো? ওনাকে ছেড়ে দাও। সরি, আমাদের ইনফরমেশনে ভুল ছিল। শুধু শুধু আমি হয়রানির শিকার হলাম ভাই। সরি। দেখুন, আপনারা যদি আমাদের সহযোগিতা করেন তাহলে আমাদের কাজ করা সহজ হবে। আর নেক্সট টাইম যদি আপনাকে আমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই সতর্কতা অবলম্বন করব যেন আপনি হয়রানির শিকার না হন। ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। থ্যাংক ইউ অফিসার, থ্যাংক ইউ। ওকে, চলো। কাহিনীটা কি? কাহিনী হলো ছবির ব্যক্তি আর এই ব্যক্তি এক ব্যক্তি নয়। ভিকটিম যে ছবিটা দিয়েছে সেই ছবির ব্যক্তি আসল অপরাধী, কিন্তু যে নাম এবং ঠিকানা ব্যবহার করেছে সেটি ছিল ভুল। ও আচ্ছা, চলো। হ্যালো। হ্যালো, আপনি কি নীলা বলছেন? হ্যাঁ আমি নীলা বলছি, আপনি কে বলছেন? আপা, আমি রাবিয়া, জিয়াউলের স্ত্রী। আপনি কি আমাকে একটু হেল্প করবেন? জিয়াউল একটা বাটপার। এসব কথা আমাকে কেন বলতেছেন? আপা, আমি জানি জিয়াউলের সাথে আপনার একটা সম্পর্ক ছিল, সে আপনারও ক্ষতি করবে।
আমার আর কি ক্ষতি করবে, যা করার তো করেই ফেলেছে। আচ্ছা, আপনি আমার নাম্বার কোথায় পেলেন? আপনার নাম্বার পেয়েছি মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমার জীবনে যেহেতু তাড়াতাড়ি সুখ ধরা দিবে, আমি তো ধন্য। তোমার মতো একটা সুন্দর চমৎকার মেয়ে আমার জীবনে আসবে এটা আমি কল্পনা করি। আমি তো খুশিতে আত্মহারা, নাচতে ইচ্ছে করতেছে। তুমি কি একটু বেশি বেশি বলছো না? না, একদমই না। তোমার সম্পর্কে যা বলতেছি সব কম। তুমি বুঝতেই পারতেছো না যে তুমি আমার জীবনে কি, তুমি আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। বুঝতে পারতেছো না? আচ্ছা বলো তো, তুমি আমার জীবনে এর আগে কেন আসলে না? তুমি যদি আগে আসতে তাহলে তো আমার জীবনে এত ঝড়-ঝাপটা থাকতো না। খালি সুখই সুখ, আনন্দই আনন্দ। এই আনন্দ থেকে তুমি না আসাতে আমি কতটা বঞ্চিত হয়েছি তুমি জানো না। তুমি যে আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ এটা তুমি জানো না। আচ্ছা, তোমার বাসার ওয়াশরুমটা কোন দিকে? আমার বাসার ওয়াশরুম কোন দিকে সেটা তুমি জানো না? ও তাই তো, তুমি একটু একটু একটা মিনিট অপেক্ষা করে, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। কি হলো, এতবার কল দিচ্ছি, কল কেটে দিচ্ছ, বারবার কল রিসিভ করতেছো না, কি হয়েছে এত রাতে? বুঝতে পারতেছো না, আমি হাসপাতালে আছি তো। ও আচ্ছা। আচ্ছা, তুমি বাসায় কখন আসছো? একটু আগে আসছি। তুমি আমার এখানে আসবে কবে? আগামীকাল আসবো। তোমার কথা ইকো হচ্ছে কেন? এত ফিসফিস করে কথা বলতেছো, কি হয়েছে? আরে পেশেন্ট আমার সামনে তো। আচ্ছা, পরে কথা বলি আমি। ওকে, রাখি তাহলে। বিয়ের অ্যারেঞ্জমেন্ট করা লাগে না তাতে কি হয়েছে বুঝছো? বিয়ে মানে একটা ঝামেলা, কত কিছু ম্যানেজ করতে হয়। আমার তো ঘুম পাচ্ছে, আমি শুয়ে পড়লাম। স্যার বিয়ে রাতেও এত বিজি আপনি? কি আর করবো বলো, শুয়ে পড়ো। আপনি কি জানেন জিয়ার সাথে আমার কি সম্পর্ক? না, জানি না। সে আমার স্বামী, কিন্তু আমাদের মধ্যে এখন কোনো সম্পর্ক নেই, আমরা একসাথে থাকি না। আর তার বিরুদ্ধে আমি মামলা দিব, ওই প্রস্তুতি নিচ্ছি আমি এখন। ওর ঠিকানা জানেন? না, সেটা আমাকে ভুল ঠিকানা দিয়েছে। আমি ওর নামে মামলা করেছি। বিয়ের পর বাসর রাত থেকে সে আমার সাথে ছিল, তারপর থেকে আর নেই। আচ্ছা, আমি আপনাকে একটা সহযোগিতা করতে পারি, একটা উপায় আছে। যেহেতু তার পেশা আর আমার পেশা মিলে, কয়েকটা দিন আমাকে সময় দিন, আমি এই বিষয়টা দেখতেছি। আচ্ছা আপা, আমি ওকে চাই না, কিন্তু আমি ওর বিচার চাই, যেন ও ভবিষ্যতে আর কোনো মেয়ের কোনো ক্ষতি না করতে পারে। হ্যাঁ, আসো। হ্যাঁ, বসো। স্যার, আপনাকে বলেছিলাম আমার একটা দিন ছুটি লাগবে। ছুটি কি তোমার যেতেই হবে? হ্যাঁ স্যার, ছুটিটা খুবই দরকার ছিল। আচ্ছা, ওই যে
ব্যাংকার মহিলার যে মামলাটা তোমাকে দিয়েছিলাম ওটার কি অবস্থা? স্যার, আমরা যে ঠিকানা পেয়েছি সেখানে আমরা গিয়েছিলাম, কিন্তু স্যার ওটা অন্য মানুষের নাম ও ঠিকানা। আসামি নিজের পরিচয় গোপন করে অন্যের নাম ও ঠিকানা ব্যবহার করেছে যেন সে ধরাছোঁয়ার বাইরে থাকে। আসলে সে অতি চালাক প্রকৃতির লোক। হ্যাঁ স্যার। আর স্যার, আসামির যে ছবিটা আমাদের কাছে আছে, আপনি যদি বলেন আমরা সেটা গণমাধ্যমে ছেড়ে দিই। আর আসামি যে বর্তমানে নাম্বারটা ব্যবহার করছে ওইটা কিন্তু স্যার আমরা কালেক্ট করেছি। তুমি তাহলে এক কাজ করো, এই মুহূর্তে সে যে নাম্বারটা ব্যবহার করতো এই ডিটেলস বের করো। আর ওর ছবি গণমাধ্যমে এই মুহূর্তে দেওয়া ঠিক হবে না, কারণ এমন তো হতে পারে যে আসামি ভিকটিম, আর তাছাড়া এই মুহূর্তে গণমাধ্যমের ছবি দিলে ও সতর্ক হয়ে যাবে, এমনকি গা ঢাকাও দিতে পারে। হ্যাঁ স্যার। ঠিক আছে, যেতে তোমার ছুটি ছাড়া চলবে না, একদিনের ছুটি ভোগ করে এসো, বাকিটা পরে দেখছি। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। আচ্ছা, আপনি একজন ডাক্তার হয়ে বুঝতে পারলেন না সে একজন বাটপার? তার কাছে বিএমডিসির সনদ ছিল, আর সেই সনদটা যে আপনার হবে সেটা আমি বুঝতে পারিনি। আর আপনি কি তাকে চেনেন? না। তাহলে আপনার সব ডকুমেন্ট তার কাছে কিভাবে ছিল? শুনুন, চাকরি পারপাসে আমার বিভিন্ন জায়গায় তথ্য জমা দিতে হয়, আর আমি যেসব প্রাইভেট চেম্বারে বসি সেসব প্রাইভেট চেম্বারে আমার তথ্য আছে, সেখান থেকেও চুরি হতে পারে। এত বড় বাটপার আমি আমার জীবনে দেখি নাই। হ্যাঁ, আমি প্রথমবার হোঁচট খেয়েছি, দ্বিতীয়বার আর সংসারে জড়াতে চাইনি, কিন্তু এই বাটপার দ্বিতীয়বার আমাকে হোঁচট দিল আবার। শুনুন, এসব বাটপারদের টার্গেটই থাকে সে সকল নারীরা যাদের একবার বিয়ে হয়েছে, তাদের স্বামী মারা গিয়েছে, অথবা তারা ডিভোর্স। আসলে এতে তাদের বাটপারি করতে সহজ হয়। ঠিক বলেছেন, আমি আর কখনো সংসারের চিন্তাই করব না। তা কেন? একজন ভুয়া ডাক্তারের সাথে রাগ করে একজন আসল ডাক্তারকে ফিরে দেবেন? সরি? না, কিছু না। আসলে জীবন কোনো অবস্থাতেই থেমে থাকে না, যেখানে আটকে যাবেন সেখান থেকে ঘুরে দাঁড়াবেন। দেখা যাক কি হয়। আচ্ছা, ভালো থাকবেন। ও, আমি আপনাকে ফোন করবো মাঝে মাঝে। অবশ্যই। ও কিসের ডাক্তার, তুই যে পরিচয় করে দিলি আর অরিজিনাল ঠিকানা ক? আমি জানি না ভাই। তুই জানোস না বিয়ে পড়ানোর সময় তো ঠিকই বিয়ে পড়াস। কেমনে বিয়ে পড়াস তুই? আগে জানতাম, তখন তো বুঝি নাই সে যে ঠিকানা দিছে সেটা ভুয়া। একদম তোর মাইরে ভুয়া বানায় ফালামু। হ্যালো আপা, কেমন আছেন? জি ভালো আছি। শুনুন, আমি খোঁজ নিয়েছি, ওর তথ্য পাওয়া খুবই মুশকিল, কারণ হচ্ছে ও একটা ডক্টরের তথ্য চুরি করে তারপর দিয়েছে। হ্যাঁ, পুলিশও একজন ডাক্তারকে গ্রেপ্তার করেছিল, কিন্তু উনি জিয়াউল না। আচ্ছা, ওর সাথে কি আপনার যোগাযোগ হয়? আমি ফোন করেছিলাম কিন্তু রিসিভ করে নাই। বিভিন্ন ব্যস্ততার অজুহাত দেখায়, একদম ফালতু অজুহাত। আরে বাটপার আর বাটপার, বিয়ে করা ওর একটা ব্যবসা হয়ে গেছে। এরকম দেখবেন আরো অনেক অঘটন ঘটাইছে ও। আমি ওর বাটপাড়ির ব্যবসা চিরতরে বন্ধ করে দিচ্ছি। জি আপা, ঠিক আছে। ঠিক আছে আপা, রাখছি। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জাহিদুল, তুমি কোথায় আছো? স্যার আমি তো সুবিদপুরে। ওখানে কি করো? স্যার চেয়ারম্যান সাহেবের এখানে পাঠিয়েছিলেন। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওদিকের পরিস্থিতি কি? স্যার ভালো। আচ্ছা শোনো, এলাকার যারা বিশেষ ব্যক্তিবর্গ আছে, রাজনীতিবিদ যারা আছে, আমি চাই সবাইকে নিয়ে আমার পুরো থানা এরিয়াতে একটা মাদক বিরোধী ক্যাম্পেইন করব, যাতে মাদকের বিষয়ে সবাই সচেতন থাকে। জি স্যার। আর হ্যাঁ শোনো, ওই ব্যাংকার মহিলাকে কালকে একবার থানায় আসতে বলো, আমি তার সাথে কথা বলতে চাই। জি স্যার। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আসো। উনি কে? স্যার উনি হচ্ছেন সেই ব্যাংকের মহিলা যাকে আপনি আসতে বলেছিলেন। ও আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। প্লিজ বসুন। তারপর বলো, চা খাবেন? না, চা খাবো না। আপনাদের মতো এরকম স্বাবলম্বী এবং শিক্ষিত নারীরা যখন বাটপারদের কবলে পড়ে, তখন আমরা একটু বেশি উদ্বিগ্ন হয়ে পড়ি। জি স্যার। দেখুন, আপনার যে ক্ষতি হয়েছে তা তো হয়েই গেছে, কিন্তু আপনার একটি শক্ত এবং পরিপক্ক বয়ান আমার খুব ভালো লেগেছে। আমার অফিসার জানিয়েছে যে আপনি বাটপারদের বিরুদ্ধে লড়াই করবেন, আর আমরা আপনার একজন সহযোদ্ধা হিসেবে থাকতে চাই। ধন্যবাদ স্যার। আচ্ছা, আপনি কি আমাকে সহযোগিতা করবেন? অবশ্যই। আচ্ছা, এবার বলুন তো, আপনার সাথে বাটপারের কি করে পরিচয় হলো? অনলাইনে একটি গ্রুপের ডিভোর্সি পাত্রপাত্রী চাই, এই পেজ থেকে ওর সাথে আমার পরিচয়। এরপর আমাদের প্রায় ফোনে কথা হতো, মেসেঞ্জারে চ্যাটিং হতো। কেমন আছেন? কে বলছেন? আপনি রাবেয়া না? কিন্তু আপনি কে? আমি জিয়াউল। কোন জিয়াউল? ভুলে গেলেন? দুপুরে না আপনার সাথে কথা হলো। আপনি আমার নাম্বার পেলেন কোথায়? চাইলে সব কিছুই সম্ভব, আর যদি সেটা মন থেকে চাওয়া যায়। আপনার সাথে মেসেঞ্জারে আলাপ করে ভালো লাগলো, তাই আপনার প্রোফাইল থেকে নাম্বারটা সংগ্রহ করলাম। আচ্ছা। আপনার আপত্তি থাকলে আমি আর কথা বাড়াবো না। না না, বলেন, জরুরি কিছু থাকলে অবশ্যই বলবেন, বলেন। না না, তেমন কোনো দরকার নেই, তবে আপনার সাথে কথা বলে মনে হয়েছে আপনি একজন পরিপূর্ণ মানুষ। কেন? চমৎকার করে কথা বলেন, দেখতেও সুন্দর, ভালো লাগার মতো একজন মানুষ আপনি। ফ্লার্ট করছেন? না না, ফ্ল্যাট করব কেন? আপনার প্রতি যে আমি মুগ্ধ সেটা বলা যাবে না কেন? ঠিক আছে, এখন রাখি, তাহলে পরে কথা বলবো ভাইয়া। ওকে। আচ্ছা, আপনি কি করেন? আমি ব্যাংকে জব করি। জি, বাই। ওকে, বাই। আসলে ওরা এইভাবেই মিষ্টি মিষ্টি কথা বলে, আর এই কথা বিশ্বাস করলেই মানুষ বিপদে পড়ে যায়। জি। তারপর কি হলো? তারপর এক পর্যায়ে গিয়ে আমি ওনার প্রতি অনেক দুর্বল হয়ে পড়ি। আপনি একটা মানুষকে না দেখে দুর্বল হয়ে পড়লেন? না, আমাদের দেখা হয়েছে। আমাদের একবার দেখা হওয়া দরকার। আচ্ছা, দেখি। না না, এখানে দেখা দেখি তো কিছু নেই। তুমি কাল অথবা পরশু ছুটি নাও। তাছাড়া আমি হাসপাতালে খুব ব্যস্ত থাকি। কাল পরশুর যে কোনো একদিন তুমি ছুটি নিলে আমরা দেখা করে কথা বলি, কি বলো তুমি? ঠিক আছে, কাল না, পরশু দেখা করি। আর শোনো, আসার সময় কিন্তু তোমার বাবুকে সাথে করে নিয়ে আসবে। বাবু তো আমার সাথে থাকে না, মার সাথে থাকে। রাবেয়া, একটা কথা বলবো, রাখবে? হ্যাঁ বলো। তুমি কিন্তু আসার সময় শাড়ি পরে আসবে। আচ্ছা, রাখছি, বাই।
তোমার প্রাক্তন স্বামীর জন্যে দুঃখ হয়, নির্বোধ, হীরার মূল্য বোঝেনি, হয়তো বোঝার কখনো চেষ্টাও করেনি। সেটা হয়তো আমার দুর্ভাগ্য। দুর্ভাগ্য তোমার নয়, তার। একটা দামি জিনিস হাতে পেয়েও সেটাকে ধরে রাখতে পারলো না, তাহলে দুর্ভাগ্যটা তো তারই। ধরো তুমি কিছু টাকা হাতে পেলে, সেই টাকাটা তুমি ধরে রাখতে পারলে না, হারিয়ে ফেললে, তাতে কিন্তু টাকার মানটা কমবে না। আর মানুষ, সেই মানুষটা যদি হও তুমি, তাহলে তো কোনো কথাই নেই। আচ্ছা, তুমি এত সুন্দর করে কিভাবে কথা বলো? আসলে তুমি সুন্দর তো, তোমার সম্পর্কে যা কিছুই বলা হবে কম বলা হবে। ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, তুমি কি চাও না তোমার বাচ্চাটা বাবার আদর থেকে বঞ্চিত না হোক? আমি যদি ওর দায়িত্ব নেই, তোমার কোনো আপত্তি আছে? কি বললে? আমি যা বলছি ভেবেই বলছি। চলো না অন্য কোথাও গিয়ে বসি। আসলেও আপনার দুর্বলতা বুঝতে পেরেছিল, আর তাই সহজে কাবু করতে পেরেছে। স্যার, আমি ওর উপযুক্ত বিচার চাই। অবশ্যই। আচ্ছা, বিয়েতে তার সঠিক পরিচয় কেন জানতে পারেননি? আর তার কোনো আত্মীয়স্বজন বিয়েতে ছিল না? পুরো পরিচিত জন ছাড়াই কি বিয়ে হয়েছে? এটা কিভাবে সম্ভব? স্যার, উনি আমাকে বলেছে 3 মাসেরও কম সময় আগে উনি ওনার প্রাক্তন স্ত্রীকে ডিভোর্স দিয়েছে। ধরো যে বিয়ের 3 মাস পরে আমরা অনুষ্ঠানটা করব, সবাইকে জানিয়ে করব। ধরো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে সবাইকে জানিয়ে আমরা অনুষ্ঠান করব। কিন্তু এই মুহূর্তে যদি আত্মীয় স্বজন জানাজানি হয়ে যায়, তাহলে নির্ঘাত একটা ঝামেলা বাঁধবে। তাহলে আমরা 3 মাস পরেই বিয়ে করি? আরে বাবা, তুমি 3 মাস পরে যেই কাজটা করতে চাচ্ছ সেটা তো 3 মাস পরে হবেই। আমরা আত্মীয় স্বজনকে জানিয়ে বিয়েটা করব। কিন্তু এখন যদি আমরা বিয়েটা না করি, তাহলে তো পাপাচারে লিপ্ত হতে হবে। তুমি বুঝতেছো না ব্যাপারটা? আচ্ছা, ঠিক আছে। তাহলে তুমি খুশি, রাজি আছো? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ওইরকম ভাবে প্ল্যানটা করি আমরা ওইভাবে আগাই। ঠিক আছে? তুমি যেটা ভালো মনে করো। ঠিক আছে, আজ তাহলে আপনি আসুন, বাকিটা আমরা দেখছি। প্লিজ চলো, ওনাকে নিয়ে যাও। ধন্যবাদ। আসুন। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। বাটপাত ফোনটা কাটিয়ে দিছে, আরেকবার দে। বাটপাত আবার কলটা কাটিয়ে দিল। এই বাটপাত, কল কাটিস কেন? কি সমস্যাটা কি? হারামজাদা বাটপাত, সকল কাগজপত্র আজকে দিয়ে যাবি। মেয়ে পক্ষ তোর নামে মামলা করব। তোর জন্য গটকালি করে আমার মান সম্মান সব খোয়াইছি, মাইদ্যও খাইছি। আচ্ছা বেড়া তো অস্থির হইছো কেন? মাসে তুমি তার বড় নাই। খবরদার, এক পাওয়া গাবিনে করলাম, তো কাগজপত্র সব দিয়ে যা করলাম। আচ্ছা তুমি মাথাটা ঠান্ডা করো। না না, সব কাগজ দিয়ে যা। কাগজ তো দিবই, তা কাগজ তো দিতে চাইছি, তাই না? না না, খবরদার, এক পাওয়া গাবিনে করলাম। আচ্ছা আমি আগে দিছি তো তুমি আগে দিছো কেন? না না, তুই এক কাজ কর, তুই আসল কাগজপত্র দিয়ে যা। যাও, পাঠাই দেবো, কাগজ পাঠাই দেবো। দিয়ে যা, কাগজ দিয়ে যাবি আজকে, দিয়ে যা। হ্যাঁ, আসো, বসো।
আচ্ছা ওই মামলাটার কোনো আপডেট পেয়েছো কিনা? হ্যাঁ স্যার। স্যার এই যে এইটা হলো লিটনের নাম্বার, যে নাম্বার থেকে লিটন রাবিয়ার সাথে যোগাযোগ করত। কিন্তু স্যার এই নাম্বারটা যার নামে রেজিস্ট্রেশন করা তার নাম হচ্ছে চাঁদ মিয়া, আর চাঁদ মিয়া যে নাম্বারটা ব্যবহার করতো ওইটা এখন বন্ধ। আচ্ছা চাঁদ মিয়ার বাড়ি কোথায়? স্যার চাঁদ মিয়ার স্থায়ী ঠিকানা বাউফলের কনক দিয়ে, আর অস্থায়ী ঠিকানা পটুয়াখালী সদরে। দেখো এই ধরনের অপরাধীরা তাদের ঠিকানা ঘন ঘন পরিবর্তন করে। তুমি যে স্থায়ী ঠিকানাটা পেয়েছো ওখানে গিয়ে নিশ্চিত হও যে এটাই তার আসল ঠিকানা কিনা। যদি তুমি নিশ্চিত হতে পারো যে এটাই তার আসল ঠিকানা, তাহলে ওকে পেতে আমাদের ব্রেক পেতে হবে না। জি স্যার। আরেকটা বিষয়, ওর স্থায়ী ঠিকানায় গিয়ে যদি ওকে পাওয়া না যায়, এলাকার যে লোকজন আছে তাদের সাথে কথা বলে দেখো ওর সম্বন্ধে কতটা জানা যায়। আর ওর যে আত্মীয় স্বজন আছে তাদেরকে বলে আসবে আমাদেরকে অবগত না করে কেউ যেন এলাকার বাইরে না যায়। ওকে স্যার। ঠিক আছে, তুমি তাহলে আসো। ওকে স্যার। হ্যাঁ। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন নাকি? বাইরে আসেন, বাইরে আসেন, আপনার সাথে কথা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি চাঁদ মিয়া? হ্যাঁ। আপনার বাবার নাম কি মঙ্গল মিয়া? জি স্যার। তাহলে চল বেটা। কই যাবো স্যার? থানায় যাবি। জিয়াউল ইসলাম পরিচয় দিয়ে কত মেয়ে সর্বনাশ করছিস বল। ও স্যার জিয়াউল, ওদের আমি চিনতাম না স্যার। আমি যখন পটুয়াখালী ছিলাম তখন তার সাথে আমার পরিচয় হয়েছিল স্যার। এরপর আমি গঠলামি করে তারে একটা মেয়ের সাথে বিয়ে দিয়েছিলাম। এখন ওই মেয়ের গার্ডিয়ান আমাদের হুমকি দিতেছে স্যার। তাহলে তুই জিয়াউল ইসলাম না? না স্যার, আমি ঘটক স্যার মেয়া। জিয়াউল নামে যারা বিয়ে করেছিলাম সেই হলো আসল ক্রিমিনাল। আচ্ছা তুই রাবিয়াকে চিনিস? না স্যার। জিয়াউল ইসলাম নামে পরিচয় দিয়ে এক বাটপার রাবিয়াকে বিয়ে করে, আর ওই বাটপার যে মোবাইলটা ব্যবহার করতো সেই নাম্বারটা তোর নামে রেজিস্ট্রেশন করা। হ স্যার, আমি এখন বুঝতে পারতেছি। ওই বাটপারে যখন আমি বিয়ে করেছিলাম তখন ওই বাটপার হঠাৎ করে করলে তার ফোন হারাই গেছে। তারপর করলে তার কাছে আইডি কার্ড কাগজপত্র কিছুই নাই। ইমার্জেন্সি আমি তখন তারে আমার আইডি কার্ড দিয়ে একটা সিম তুলে দিয়েছিলাম। নিশ্চয়ই সেই সিম দিয়ে কোনো অপকর্ম করেছে স্যার। বিশ্বাস করেন স্যার, আমি জিয়াউল না। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি রাবিয়ারা এখানে নিয়ে আসেন, তাহলে জিজ্ঞেস করেন আমি জিয়াউল কিনা। হ্যাঁ আমরা বুঝেছি তুই যে জিয়াউল না। আমাদের কাছে জিয়াউলের ছবি আছে, কিন্তু তোর সিম ব্যবহার করে যে অপকর্ম করেছে এর দায়িত্ব এড়াইতে পারস না। তোকে নিয়ে চলো। স্যার স্যার না না স্যার, একদম কথা বলবি না। যতক্ষণ পর্যন্ত আসল কালপিট ধরা না পড়বে ততক্ষণ পর্যন্ত তোর মুক্তি নেই। চল নিয়ে চলো। স্যার আমি আমার জামাটা নিয়ে নিয়ে যাই স্যার। আয় আয়। স্যার আসতে পারেন? হ্যাঁ আসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। স্যার জিয়াউলের কোনো খোঁজ পেলেন? হ্যাঁ জিয়াউলের খোঁজ পেয়েছি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই জিয়াউল যে পথ দিয়ে হেঁটে যায় সে সেখানেই বাটপাড়ি করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে কোনো প্রমাণ রেখে যায় না। আচ্ছা ওর আর কোনো নাম্বার কি আপনার কাছে আছে? না স্যার, ও তো একটাই ফোন নাম্বার ব্যবহার করতো। কিন্তু ওর যে নাম্বারটা আমাদের কাছে আছে এটা ওর নামে নিবন্ধিত না, ঘটক নামে এক ব্যক্তির নামে নিবন্ধিত, যে কিনা নিজেও তাকে চিনে না। আচ্ছা ওর কি আর কোনো নাম্বার আমাদেরকে জোগাড় করে দিতে পারবেন, বা ওর পরিচিত কেউ কি আছে যাকে আপনি চিনেন? একজনকে চিনি, সেও তো আমার মতো প্রতারিত। তার কাছেও সঠিক তথ্য আছে বলে আমার মনে হয় না। কে এসে? ডক্টর নীলা, তাকেও জিয়াউল বিয়ে করেছিল। সে একজন ডিভোর্সি নারী। ঠিক আছে, আমার অফিসাররা তার সঙ্গে যোগাযোগ করবে আর আপনি আমাদেরকে সহযোগিতা করবেন। জি স্যার। ঠিক আছে, আজ তাহলে আসুন। ধন্যবাদ।
ম্যাডাম একটু দাঁড়াবেন। আপনার কোনো সমস্যা নেই, আমাদের একটু আপনার সহযোগিতা দরকার। জি বলুন। জিয়াউল ইসলামের তথ্য লাগবে আমাদের। তাকে তো আমি ঠিক ভালো করে চিনি না। সে একজন ভুয়া পরিচয় দিয়েছে আমাকে। সে বলেছে সে ডক্টর, বাট সে ডক্টর না। আচ্ছা, তার কন্ট্যাক্ট নাম্বারটা আপনার কাছে আছে? জি শিওর। জাহিদুল, নাম্বারটা জি, লেখো। 0175। ঠিক আছে, ধন্যবাদ। আর প্রয়োজন হলে আমরা আপনাকে নক করব, আমাদের একটু হেল্প করবেন। আসো। বসো। আচ্ছা, নতুন কোনো তথ্য আছে নাকি তোমার কাছে, বলো তো? হ্যাঁ স্যার। স্যার, এই যে এই দুইটি নাম্বার জিয়াউল ইসলাম ব্যবহার করতেন। একটা নাম্বার পেয়েছি আমাদের হেফাজতে থাকা ঘটক চাঁদ মিয়ার কাছ থেকে, আর আরেকটা নাম্বার পেয়েছি এই জিয়াউল ইসলামের প্রতারণার শিকার নীলা ইসলামের কাছ থেকে, ডাক্তার নীলা ইসলামের কাছ থেকে। বিস্তারিত কিছু পাইছো? স্যার, এই দুইটি নাম্বারই মাঝে মাঝে খোলা থাকে, আগেরটির মতো স্থায়ীভাবে বন্ধ নয়। আর মজার বিষয় হচ্ছে এই দুইটি নাম্বারই একজনের নামে রেজিস্ট্রেশন করা, যার নাম আলাউদ্দিন সরকার। এটা একটা ভালো নিউজ। যেহেতু দুটি সিমই একজনের নামে রেজিস্ট্রেশন করা এবং মাঝে মধ্যে ব্যবহারও হয়, তার মানে এই সিমের সূত্র ধরেই আমরা আসামির কাছে পৌঁছে যাব। জি স্যার। আলাউদ্দিন সরকারের ঠিকানা কোথায়? তুমি দ্রুত ওকে গ্রেপ্তার করার ব্যবস্থা করো। হ্যাঁ স্যার, আলাউদ্দিন সরকারের ঠিকানা ঝালুকাঠিতে। আইসি, আগামীকাল সকালেই একটা টিম নিয়ে তুমি বেরিয়ে পড়বে, আর যে কোনো বিষয়ে আমাকে নক করবে। ওকে স্যার।